নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে থাকাকালীন অনেকেই তাকে পাগলা বামুন বলতেন এবং তিনি এতই সাধারণ বেশে থাকতেন যে অনেকে তাকে চিনতেও ভুল করে ফেলতেন। তেমনি ঠাকুরের স্নেহধন্য ও অন্তরঙ্গ এক পার্ষদ তাকে বাগানের মালি ভেবে ভুল করেছিলেন। কে ছিলেন সেই পার্ষদ? তিনি কিভাবে ঠাকুরের অন্তরঙ্গ হলেন এবং ঠাকুর কিভাবে তাকে শিক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন? পরবর্তীকালে তার নাম কি হয়েছিল? আজ শোনাব সেই অন্তরঙ্গ পার্ষদের কথা, তার জীবন ইতিহাস। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের আরও নতুন নতুন তথ্য জানতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর দেরি না করে শুরু করছি। শ্রী রামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ ছিলেন দক্ষিণেশ্বর নিবাসী যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। সেকালে দক্ষিণেশ্বরের বিখ্যাত সাবর্ণ চৌধুরী বংশের নবীনচন্দ্র রায়চৌধুরীর একমাত্র পুত্র ছিলেন এই যোগীন্দ্রনাথ। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের অন্যতম সন্ন্যাসী স্বামী যোগানন্দ নামে পরিচিত হন। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রীমার বিশেষ স্নেহধন্য সেবক। সমকালীন দক্ষিণেশ্বরের ব্যক্তিদের মানসিকতা ও শ্রী রামকৃষ্ণের সঙ্গে সংযোগের কথা মনে রেখে স্বামী যোগানন্দের জীবনের বিশেষ কিছু ঘটনা উপস্থাপন করা হলো। শ্রী রামকৃষ্ণের সঙ্গে যোগীন্দ্রনাথের সংযোগ সম্ভবত 1877-78 সালে ঘটে। তখন তিনি 16-17 বছরের তরুণ। কেশবচন্দ্র সেনের সানডে মিরর পত্রিকায় পরমহংস রামকৃষ্ণ শীর্ষক প্রবন্ধটি পড়ে তিনি পরমহংসকে দর্শনের জন্য উৎসুক হলেন। একদিন দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে বেড়াতে এসে বাগানের কাছেই অতি সাধারণ পোশাকে এক ব্যক্তিকে দেখে ভাবলেন, এ নিশ্চয়ই বাগানের মালি হবে। তারপরে লোকটিকে একটি ফুল তুলে দিতে আদেশ করেন। সেও অম্লান বদনে ফুল তুলে দেয়। পরে আর একদিন এসেছেন। তিনি তখন আগরপাড়া মিশনারি স্কুলের ছাত্র। দাঁড়িয়ে আছেন পরমহংসদেবের ঘরের কাছে। সে যুগে শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর অঞ্চলের লোকেরা পাগল ভাবত। যোগীন বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলেন। ওই ঘরে অনেক বিশিষ্ট ভদ্রলোক একত্রে বসে একমনে সেই পূর্বদৃষ্ট মালির কথা শুনছেন। এই দৃশ্য দেখে যোগীন বিস্ময় ও লজ্জায় হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে তার মনে স্বাভাবিক প্রশ্ন ওঠে, পাগল যদি হন তবে এত লোক কেন? একথাও বুঝতে তার বাকি রইল না যে দক্ষিণেশ্বরের লোকের কাছে যিনি পাগলা বামুন, কেশবচন্দ্র যাকে পরমহংস শ্রী রামকৃষ্ণ বলেন, আর তিনি যাকে বাগানের মালি বলে ভুল করেছিলেন, ঘরে উপবিষ্ট এই ব্যক্তিই সেই রামকৃষ্ণদেব। ঠিক এই সময় পরমহংসদেব ভেতর থেকে একজনকে নির্দেশ দিলেন, বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে এসো। বাইরে শুধু যোগীন্দ্রনাথই ছিলেন। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি ঘরে ঢুকে বসলেন। ভক্তেরা চলে যাওয়ার পর শ্রী রামকৃষ্ণ যোগিনের কাছে এলেন এবং সস্নেহে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। পরিচয় পেয়ে খুব আনন্দের সঙ্গে বললেন, তবে তো তুমি আমাদের চেনা ঘর গো। তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম, ভাগবত পুরাণ প্রভৃতি শুনতুম। তোমাদের বাড়ির কর্তাদের ভেতর কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন। পরে উপস্থিত সকলের সঙ্গে যোগিনের পরিচয় করিয়ে দিয়ে তাকে বললেন, জানাশোনা হলো, বেশ হলো, এখানে যাওয়া আসা করো, মহৎ বংশে জন্ম, তোমার লক্ষণ বেশ সব আছে, বেশ আধার, খুব ভগবত ভক্তি হবে। যোগীন্দ্রনাথের প্রসঙ্গে তার সহপাঠী ও সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় উদ্বোধন পত্রিকায় লিখেছেন, জমিদার বংশসম্ভূত হইলেও
বিলাসিতা কোনোদিন যোগিনের প্রকৃতিতে লক্ষ্য করি নাই। এমনকি জামা ও বুট জুতা পরা যোগীন্দ্রনাথকে স্মরণ করিতে পারি না। বন্ধু বহুলতা, চাপল্য, উচ্চহাস্য বা মাতামাতি ছিল না। স্বল্পভাষী, নিরীহ ও ধীর ছিলেন। যোগীন্দ্রকে সকলেই ভালোবাসিতেন। কিন্তু রাসমণির বাগানে গিয়া পরমহংসদেবের প্রতি আকৃষ্ট হইবার পর হইতে তাহার অধিকাংশ সময় সেইখানেই কাটিতে থাকে। তাহাতে বন্ধু বান্ধবদের ঠাট্টা বিদ্রূপ তাহাকে যথেষ্ট সহ্য করিতে হইত। তিনি মৃদু হাস্য গ্রহণ করিতেন, সপক্ষে কোনোদিনও কিছু বলিতে শুনি নাই। এ হলো তার সম্বন্ধে তার বাল্য বন্ধুর বিবরণ। যোগীন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত এবং সে ব্যাপারে তার পিতামাতার মনোভাব প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, যোগীন ঘন ঘন ঠাকুরের নিকট আসিতেন, কিন্তু অতি গোপনে, অপর কাহাকেও না জানাইয়া। কারণ দক্ষিণেশ্বরের লোকের দৃষ্টিতে ঠাকুর পাগল, আর তাহাদের মতে তিনি জাতি বিচার মানিতেন না। অতএব যোগিনের ভয় ছিল যে উচ্চ বংশ সম্ভূত হইয়াও সদা সর্বদা এই পাগলের নিকট যাতায়াত করিতেছেন, ইহা জানিলে বাড়ির লোকেরা শুধু আপত্তি করিবে না, হয়তো একটা অনর্থের সৃষ্টি করিয়া বসিবে। যোগীন তবু পশ্চাৎপদ হইলেন না, আর সৌভাগ্যবশত পিতা ও মাতা সব শুনিয়াও বাধা দিলেন না, কারণ তারা জানিতেন সে বাধা নিষ্ফল হইবে। সহস্র আপত্তি সত্ত্বেও মার অনুরোধ রাখতে তাকে বিবাহ করতে হয়। বিবাহের পরে সংকল্পচ্যুত হয়েছেন ভেবে লজ্জায় প্রথম প্রথম ঠাকুরের সঙ্গে তিনি দেখা করতেন না। পরে ঠাকুর তাকে ডেকে অভয় দিয়ে বলেছিলেন, এখানকার কৃপা থাকলে একটা কি, লাখটা বেতেও তোর কিছু করতে পারবে না। সাংসারিক জীবনে অনভিজ্ঞ যোগীন্দ্রনাথকে ঠাকুর নানা উপদেশ ও শিক্ষায় অভিজ্ঞ করে তুলেছিলেন। বলতেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? কাশীপুরে তিনি প্রাণপণে ঠাকুরের পরিচর্যা করেন এবং তার দেহ রক্ষার পর শ্রীমার সঙ্গে বৃন্দাবনে গিয়ে সেখানে ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। এই সময় থেকে তিনি মায়ের সেবা ও তত্ত্বাবধানে বাকি জীবন অতিবাহিত করেন। শ্রীমা বলেছিলেন, যোগীন কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন, ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে। তিনি ছিলেন শ্রীমার অত্যন্ত স্নেহভাজন। 2 আনা 4 আনা সঞ্চয় করে মায়ের জন্য 600 টাকা জমিয়েছিলেন। তার থেকে তিনি 300 টাকা ব্যয়ে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার জন্য 3 বিঘা জমি কিনে দেন। 1899 সালে তার মহাপ্রয়াণ ঘটে। যোগীন্দ্রনাথের সঙ্গে বিবাহ হয়েছিল আড়িয়াদহ নিবাসী মধুসূদন রায়ের কন্যা কিরণবালা দেবীর। বিবাহের অব্যবহিত পরেই যোগীন্দ্রনাথ সংসার ত্যাগ করেন। বালিকা নিঃসঙ্গ জীবনে যাতে ধর্মপথে থাকতে পারে তার জন্য মধুসূদন রায় আড়িয়াদহে গঙ্গা তীরে মুক্তকেশী ও বুড়ো শিবের মন্দির সংলগ্ন অঞ্চলে অভয়াকালী ও কাশীনাথের মন্দির নির্মাণ করেন। এই মন্দির সংলগ্ন ঘাটটিও তাঁরই তৈরি। মধুসূদন রায়ের বংশধরদের নিকট অবগত হওয়া যায় যে কিরণবালা ছিলেন সাত্ত্বিক প্রকৃতির মহিলা। তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শনের সৌভাগ্য লাভ করেছিলেন এবং পরে শ্রী শ্রী মায়ের কৃপাও লাভ করেন। নমস্কার, আজ এই পর্যন্তই। নতুন নতুন আলোচনা নিয়ে উপস্থিত হব খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকুন। ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা। ধন্যবাদ।